আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। মাস্টার্সের স্টুডেন্টগণ, আমরা আজকে দেখব কৌশল প্রণয়ন করা চ্যাপ্টারে কিভাবে বিশ্ববাজারে প্রবেশ করবে তা স্থিরকরণ অথবা বিশ্ববাজারে প্রবেশের কৌশলগুলো বা পদ্ধতিগুলো কি কি। অনেকগুলো পদ্ধতির মধ্যে আমরা কয়েকটা পদ্ধতি আলোচনা করব। একটা হলো তোমার বিশ্ববাজারে প্রবেশের কৌশলের মধ্যে একটা হলো রফতানি, তারপরে তোমার যৌথ উদ্যোগ, প্রত্যক্ষ বিনিয়োগ, যৌথ উদ্যোগ। আমরা রফতানিতে আসি। আমরা জানি যে কোনো কোম্পানি নিজ দেশ থেকে রফতানির মাধ্যমে বিদেশের বাজারে অনুপ্রবেশ করতে পারে। এটি বিশ্বের বাজারে প্রবেশের সবচাইতে সহজ উপায়। একটি কোম্পানি তার নিজ দেশে বিভিন্ন পণ্য দ্রব্য উৎপাদন করে। কখনো কখনো দেখা যায় যে এর সামান্য কিছু পরিবর্তন করে কিংবা কখনো তা না করে সরাসরি পণ্য রফতানি করে। মূলত পণ্য লাইন সংগঠন, বিনিয়োগ ও উদ্দেশ্যের সাথে রফতানি কার্যক্রম জড়িত। রফতানিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো পরোক্ষ রফতানি, আরেকটা হলো প্রত্যক্ষ রফতানি। পরোক্ষ রপ্তানি বলতে আমরা বুঝি যে কোনো কোম্পানি যখন কোনো বিক্রেতা বা মধ্যস্থকারীর সহায়তায় রপ্তানি কার্যক্রম পরিচালনা করে তাকে পরোক্ষ রপ্তানি বলে। আবার বলছি, যখন কোনো কোম্পানি কোনো বিক্রেতা বা মধ্যস্থকারীর সহায়তায় রপ্তানি কার্যক্রম পরিচালনা করে তাকে পরোক্ষ রপ্তানি বলে। অর্থাৎ যেসব অভ্যন্তরীণ ক্রেতা পণ্য রপ্তানি করে তাদের কাছে অন্য কোনো কোম্পানি পণ্য বিক্রয় করলে তাকে পরোক্ষ রপ্তানি বলে। আর এই কৌশলটি বাস্তবায়ন করা সহজ হয় কারণ এখানে বিনিয়োগের পরিমাণ কম থাকে। প্রত্যক্ষ রপ্তানি। প্রত্যক্ষ রপ্তানি হলো যে যখন কোনো কোম্পানি বিদেশে কোনো বিক্রয় শাখা বা শাখা অফিসের মাধ্যমে পণ্য রপ্তানি করে তাকে প্রত্যক্ষ রপ্তানি বলে। আমরা ফিলিপ গ্রাহামের দিকে মনীষী বলেছেন যে প্রত্যক্ষ রপ্তানির মাধ্যমে কোম্পানি অন্য দেশের গ্রাহকদের কাছে পণ্য বিক্রয় করে, তবে এই ক্ষেত্রে বিনিয়োগ কিংবা ঝুঁকি বেশি হলেও বিনিয়োজিত অর্থ ফেরত প্রাপ্তির সম্ভাবনা বেশি থাকে। তার মানে প্রত্যক্ষ রপ্তানিতে বিনিয়োগ কিংবা ঝুঁকি বেশি হলেও বিনিয়োজিত অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবার আসো আমরা দেখি যৌথ উদ্যোগ। বিশ্ববাজারে প্রবেশের দ্বিতীয় পদ্ধতি হলো যৌথ মালিকানায় অধীনস্থ কোম্পানি স্থাপন এবং সরাসরি বিনিয়োগ করা। যৌথ কারবার ব্যবস্থায় একটি অংশীদারি প্রতিষ্ঠান সৃষ্টি করা হয় যেখানে মূল কোম্পানির একটি অংশ থাকে এবং যে দেশে স্থাপন করা হয় সেই দেশের সরকার বা কোনো ব্যক্তির একটি অংশ থাকে। এই ব্যবস্থায় একটি কোম্পানি বিদেশে নিজস্ব উৎপাদন সুযোগ সুবিধা তৈরি বা অর্জন করতে পারে। আর এই যৌথ উদ্যোগের অন্তর্ভুক্ত কৌশলগুলো হলো লাইসেন্সিং, চুক্তি উৎপাদন এবং ব্যবস্থাপকীয় চুক্তি ও যৌথ মালিকানা। লাইসেন্সিং উৎপাদন লাইসেন্সের মাধ্যমে বৈশ্বিক
বাজারজাতকরণে প্রবেশ করা সম্ভব হয়। কোম্পানি বৈদেশিক বাজারে অনুমতিপত্রের অধিকারীর সাথে চুক্তিতে আবদ্ধ হয়। অনুমতিপত্রের অধিকারী একটি নির্দিষ্ট ফি প্রদানের মাধ্যমে কোম্পানির উৎপাদন প্রক্রিয়া, ট্রেডমার্ক, প্যাটেন্ট, ব্যবসায়ের গোপনীয়তা বা অন্যান্য উপাদান ব্যবহারের অধিকার ক্রয় করে। কোম্পানিকে তাই সামান্য পুঁজি নিয়ে বাজারে প্রবেশ করতে হয়। অনুমতিপত্রের অধিকারী লাভ করে উৎপাদন বিশেষজ্ঞ বা সুপরিচিত পণ্য। লাইসেন্সের অসুবিধাও আছে, যে অনুমতিপত্রের অধিকারীর তুলনায় কোম্পানি এর নিজস্ব উৎপাদন সুবিধার ওপর নিয়ন্ত্রণ কম থাকে। এছাড়া অনুমতিপত্রের অধিকারী যদি খুব সফল হয়, সেক্ষেত্রে চুক্তি শেষ হলে তা নতুন প্রতিযোগীর সৃষ্টি করতে পারে। এবার আসলে আমরা দেখি প্রত্যক্ষ বিনিয়োগ। বৈদেশিক বাজারে ঢোকার সবচেয়ে বড় উপায় হলো সরাসরি বিনিয়োগ বা প্রত্যক্ষ বিনিয়োগ। এর মাধ্যমে বিদেশে উৎপাদন সুযোগ সুবিধার উন্নয়ন করা যায়। যদি একটি কোম্পানি রফতানি বাণিজ্যে অভিজ্ঞতা অর্জন করে এবং বৈদেশিক বাজার যদি খুবই বড় হয়, তাহলে বিদেশে উৎপাদন অনেক বেশি সুযোগ সুবিধা পাওয়া যায়। ফিলিপ কটলার এই ক্ষেত্রে মতামত দিয়েছেন যে কোম্পানির সস্তা শ্রমিক, কাঁচামাল, বিদেশি বিনিয়োগে সরকারের সর্বোচ্চ সুবিধা এবং শুল্ক প্রভৃতির কারণে উৎপাদন খরচ কমাতে পারে। কোম্পানি বিনিয়োগকৃত দেশে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তার ইমেজ সৃষ্টি ও উন্নয়ন করতে পারে। কোম্পানি মানসম্মত পণ্য স্থানীয় বাজারে বিক্রয়ের মাধ্যমে সরকার, ক্রেতা, স্থানীয় সরবরাহকারী এবং বিতরণকারীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারে। চূড়ান্তভাবে কোম্পানি উৎপাদিত পণ্যের উন্নয়নের মাধ্যমে বিনিয়োগের উপর পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করতে পারে, যা তাদের দীর্ঘমেয়াদী বিশ্ব বাজার নিয়ন্ত্রণে উদ্দেশ্য অর্জনে সহায়ক হয়। এবার আসো আমরা যাই যে কৌশলগত সংঘ কী। এটা হয়তো আমরা আগের কোনো চ্যাপ্টারে পড়িয়েছি, তারপর আবার একটু আমরা রিপিট করি যদি পড়িয়ে থাকি। কৌশলগত সংঘ হলো যে কৌশলগত উদ্দেশ্য বাস্তবায়নের জন্য দুই বা ততোধিক কোম্পানি একে অপরকে সহযোগিতা করার জন্য কোনো চুক্তি স্বাক্ষর করলে তাকে কৌশলগত সংঘ বলে। দেখা যায় যে এটি বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানির মধ্যে এ ধরনের সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। এটি এক বা একাধিক উদ্দেশ্যের জন্য এই সংঘ হতে পারে এবং এটি একটি ব্যবসায়িক সহযোগিতামূলক কৌশল, যার মাধ্যমে প্রতিষ্ঠানগুলো নিজেদের সম্পদ ও সামর্থ্যকে প্রতিযোগিতামূলক সুবিধা অর্জনের লক্ষ্যে সমন্বিত করে। তার মানে দুই বা ততোধিক কোম্পানি একজন আরেকজনকে সহযোগিতা করার জন্য কিংবা নিজেদের সম্পদ ও সামর্থ্যকে প্রতিযোগিতামূলক সুবিধা অর্জনের লক্ষ্যে একত্রিত হয়। কৌশলগত ব্যবসা সংঘের উদ্দেশ্যসমূহ কী কী? প্রথম উদ্দেশ্য হলো যে কৌশলগত প্রতিযোগিতার অবসান, একচেটিয়া ব্যবসা বৃদ্ধি, আর্থিক ক্ষমতা বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি, বৃহৎ কারবার প্রতিষ্ঠানের সুবিধা ভোগ, সরকারের ওপর চাপ, সর্বোচ্চ মুনাফা অর্জন, পণ্যের বাজার বৃদ্ধি, ব্যবসায় উন্নয়ন এবং ব্যবসায় টিকে থাকা। তো কৌশলগত প্রতিযোগিতার অবসান, কৌশলগত ব্যবসা সংঘ করাই হয় যে নিজেদের মধ্যে যে প্রতিযোগিতাগুলো আছে সেটা যাতে না হয়, সেই একই জাতীয় পণ্য, দ্রব্য ও সেবা উৎপাদন ও বাজারজাতকরণ ব্যবসায়ের সাথে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে কৌশলগত প্রতিযোগিতার অবসান করার লক্ষ্যে এবং অধিক মুনাফা অর্জন করার জন্যে এই কৌশলগত ব্যবসা সংঘ গঠিত হয়। একচেটিয়া ব্যবসায় বৃদ্ধি,
এটা এই কৌশলগত সংঘ গঠনের উদ্দেশ্য হলো আরেকটি, যে একচেটিয়া কারবার প্রতিষ্ঠা করে অধিক মুনাফা করা। সমজাতীয় কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান যাতে অন্যের সাথে প্রতিযোগিতায় লিপ্ত না হয়, এজন্য তারা কৌশলগত সংঘ গঠন করে। আর্থিক ক্ষমতা বৃদ্ধি। যখন কোনো প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান এই কৌশলগত ব্যবসা সংঘে অংশগ্রহণ করে, তখন দেখা যায় যে ব্যবসায়িক সংঘ থেকে ব্যবসা পরিচালনা করার জন্য অনেক সময় প্রয়োজনে আর্থিক সাহায্য পাওয়া যায়, যেটা অনেক ক্ষেত্রে ঋণ পাওয়ার জন্য কিংবা আর্থিক সাহায্য পাওয়ার জন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কৌশলগত ব্যবসার সঙ্গে যোগদান করে। এরপর আসো উৎপাদন বৃদ্ধি। কীভাবে উৎপাদন বৃদ্ধি করা? সংঘভুক্ত দেশগুলো প্রচুর পরিমাণ পুঁজি বিনিয়োগের সুযোগ পায়, যার ফলে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায় এবং নতুন নতুন যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পণ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাতকরণের ফলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রচুর মুনাফা অর্জন করে থাকে। বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানের সুবিধাভোগ। কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষে বড় ধরনের উৎপাদন ও বাজারজাতকরণ করা সম্ভব নাও হতে পারে, তখন বড় ব্যবসা প্রতিষ্ঠানের সুবিধা পাওয়ার জন্য অনেক সময় ব্যবসা প্রতিষ্ঠানগুলো এই কৌশলগত ব্যবসার সঙ্গে যোগদান করে। সরকারের ওপর চাপ সৃষ্টি। অনেক সময় দেখা যায় যে সরকারের অনেক নীতি কিংবা সিদ্ধান্তের বিপক্ষে ব্যবসায় সংগঠনকে যেতে হয় এবং সরকারের উপর অধিক চাপ প্রয়োগ করার জন্য তারা এই কৌশলগত ব্যবসার সঙ্গে যোগদান করে। সর্বোচ্চ মুনাফা অর্জন। ব্যবসা সংগঠনের সঙ্গে যোগদানের আরেকটি উদ্দেশ্য হলো যে অধিক মুনাফা অর্জন। ব্যবসায় প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে নোংরা প্রতিযোগিতার অবসান ঘটিয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অধিক মুনাফা অর্জন করে থাকে। এবং পণ্যের বাজার বৃদ্ধি, যেহেতু তারা একটা সংঘে অ্যালায়েন্সে জোট গঠন করে, দেখা যায় যে এর মাধ্যমে দেশ বিদেশে পণ্যের বাজার বাড়ে এবং এই বাজার বৃদ্ধির মাধ্যমে পণ্যের বিক্রয় বৃদ্ধির মাধ্যমে অধিক মুনাফা অর্জিত হয়। ব্যবসায় উন্নয়ন এবং ব্যবসায় জগতে টিকে থাকা। যখন নতুন নতুন বাজার তৈরি হয় কিংবা এক একটা জোটে যখন ব্যবসায় প্রতিষ্ঠানগুলো সংঘ থেকে সুবিধা পায়, ঋণ পায়, তখন দেখা যায় যে ব্যবসায়ী জগতে তাদের পক্ষে টিকে থাকা সম্ভব হয়। কৌশলগত ব্যবসায় সংঘের সুবিধা। প্রথম সুবিধা হলো, এগুলো আমরা উদ্দেশ্যের মধ্যেই পেয়েছি, তারপরে দু একটা পয়েন্টস আমরা আলোচনা করব। প্রথম সুবিধা হলো অধিক মুনাফা অর্জন, বৃহৎ ব্যবসায়ের সুবিধা, অধিক পরিমাণ মূলধন, কার্যকরী ব্যবস্থাপনা, মূল্যের স্থিতিশীলতা রক্ষা ও দক্ষতা বৃদ্ধি। অধিক মুনাফা অর্জন, এটা আমরা বলেছি, যেহেতু নতুন নতুন বাজার তৈরি হবে, নিজেদের মধ্যে নোংরা প্রতিযোগিতার অবসান হবে, তো এগুলোর ফলে দেখা যায় যে পণ্যের বাজার বাড়তে থাকে, বিক্রয় বাড়তে থাকে এবং এর ফলে অধিক মুনাফা অর্জন সম্ভব হয়। তারপর বৃহৎ ব্যবসায়ের সুবিধা, এটা আমরা বলেছি, অধিক পরিমাণ মূলধন ব্যবসায় সংঘ থেকে, কৌশলগত ব্যবসায় সংঘ থেকে প্রতিষ্ঠানের প্রয়োজনে ঋণ গ্রহণ করতে পারে, এর ফলে মূলধনের পরিমাণ বৃদ্ধি পায়। কার্যকরী ব্যবস্থাপনা, মূল্যের স্থিতিশীলতা বজায়। কার্যকরী ব্যবস্থাপনার জন্য আমরা জানি যে প্রয়োজন হয় দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পন্ন ব্যবস্থাপনা, এবং ব্যবসা সংঘের মধ্যে যেটা বিদ্যমান থাকে, কারণ এখানে বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান আসে এবং সেই
প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে যারা ব্যবস্থাপনায় দক্ষ তাদেরকেই সুযোগ দেওয়া হয় পরিচালনা করার জন্য। ব্যবসায় সঙ্গের আর্থিক সমস্যা না থাকার কারণে প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যবস্থাপক নিয়োগ দেওয়া সম্ভব হয়। ফলে ব্যবস্থাপনার কার্যকারিতা অধিক পরিমাণ বৃদ্ধি পায় এবং মূল্য স্থিতিশীলতা রক্ষা। ব্যবসায় সঙ্গের মাধ্যমে ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে বাজারে পণ্য মূল্য স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যাতে করে কেউ চাইলেই পণ্যের মূল্য বাড়ানো কিংবা কমানো এগুলো যাতে না করতে পারে। আচ্ছা, এবার আমরা আরেকটা টপিকস দেখি যে আউটসোর্সিং। আউটসোর্সিং কী? তোমরা এটা টপিক্সের সাথে অনেকটাই পরিচিত। আউটসোর্সিং হলো যখন কোনো প্রতিষ্ঠান তার কিছু কার্যক্রম বাইরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দ্বারা করিয়ে নেয়, তাকেই আমরা আউটসোর্সিং বলি। যখন কোনো প্রতিষ্ঠান তার কোনো কাজ বা কিছু কাজ বাইরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে করিয়ে নেয়, সেটাই হলো আউটসোর্সিং। এর গুরুত্ব হলো যে কিছু খরচ আছে, যেমন প্রান্তিক খরচ, এগুলো কমানো, তারপরে সরকারি নিয়মকানুন থেকে মুক্ত থাকা যায়, ব্যবস্থাপকীয় বিশৃঙ্খলা কমানোর জন্য এবং প্রতিযোগিতামূলক সুবিধা পাওয়ার জন্য। এই আউটসোর্সিংয়ে কী কী বিষয় বিবেচনা করতে হয়? একটা হলো সম্পৃক্ততার মডেল, তারপরে সেবা পর্যায়ের চুক্তি, সংহতি, তৃতীয় সেবাদানকারী পক্ষকে একীভূতকরণ, যোগাযোগ, নমনীয়তা ও কর্মপরিধি, মান উন্নয়ন, চাহিদা ও তার পরিবর্তন ব্যবস্থাপনা, বুদ্ধিবৃত্তিক সম্পত্তির সুরক্ষা, নিরাপত্তা। সম্পৃক্ততার মডেল। আউটসোর্সিংয়ে সম্পৃক্ত হওয়ার জন্য একটি উপযুক্ত মডেল নির্বাচন করা খুব দরকার। ভৌগোলিক অবস্থান, আউটসোর্সিং কৌশল, ব্যবসায়িক কৌশল ইত্যাদি বিবেচনা করে এই সম্পৃক্ততার মডেল নির্বাচন করতে হয়। সেবা পর্যায়ের চুক্তি। চুক্তিতে বিক্রেতা কর্তৃক প্রদত্ত সেবা বিস্তারিত উল্লেখ থাকতে হবে, আর এই চুক্তির ভিত্তিতেই ভেন্ডর সেবা প্রদান করবেন। সংহতি, মোবিলাইজেশন। একবার চুক্তি স্বাক্ষরিত হয়ে গেলে দুপক্ষের জন্য সংহতি বিধানের একটি নির্দিষ্ট সময় থাকবে। এই সময় যোগাযোগ প্রতিষ্ঠা, কাজ সুনির্দিষ্টকরণ ইত্যাদি করা হয়ে থাকে। 4 হলো তৃতীয় সেবাদানকারী পক্ষকে একীভূতকরণ। অন্যান্য প্রয়োজনীয় সেবাদানকারী, যেমন স্বাধীন মান নিশ্চয়তা দান ও পরীক্ষাকারী, পরিবহন ইত্যাদি পক্ষকে একীভূত করতে হবে। যোগাযোগ ও নমনীয়তা, কর্মপরিধি, মান উন্নয়ন, চাহিদা ও তার পরিবর্তন ব্যবস্থাপনা, বুদ্ধিবৃত্তিক কৌশল বাছাইয়ের গুরুত্ব। আচ্ছা, এরপরে আমরা দেখব যে কৌশল বাছাই বা কৌশল পছন্দকরণ বলতে আমরা কি বুঝি। তারপরে দেখব আমরা কৌশল বাছাইয়ের গুরুত্ব। এরপরে কৌশল বাছাইয়ের প্রভাব বিস্তারকারী উপাদান, কৌশলগত বাছাইয়ের প্রক্রিয়াসমূহ কী, কৌশলগত ব্যবসায় একক, কৌশলগত বাছাইয়ের নির্দেশ এবং কৌশলগত ব্যবসায় এককের জন্য গৃহীত কৌশলসমূহ কী।
তাহলে প্রথমে আমরা একটু দেখি যে কৌশলগত পছন্দকরণ বা কৌশল বাছাই বলতে কি বুঝি। চয়েস অফ স্ট্র্যাটেজি। প্রতিষ্ঠানের উদ্দেশ্যসমূহ সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে সর্বোত্তম বিকল্প বাছাইয়ের জন্য কৌশল নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে কৌশল বাছাই বলে। প্রতিষ্ঠানের উদ্দেশ্যসমূহ সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে সর্বোত্তম বিকল্প বাছাইয়ের জন্য কৌশল নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে কৌশল বাছাই বলে। এজন্য কৌশল বাছাইয়ের উপাদানগুলো নির্বাচন করে বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে বিকল্প মূল্যায়ন করা হয়, ফলে সুষ্ঠুভাবে কৌশল বাছাই করা সম্ভব হয়। তার মানে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন কৌশল হতে যে প্রক্রিয়ায় সিদ্ধান্তের আলোকে নির্ধারিত কৌশল নির্বাচন করা হয় তাকে কৌশলগত বাছাই বলে। তো কৌশলগত বাছাইয়ের গুরুত্ব কী? প্রথম গুরুত্ব মানদণ্ড বিবেচনা। যে কৌশলগত পছন্দ নির্বাচনের ক্ষেত্রে প্রথমেই প্রয়োজন হয় প্রতিষ্ঠানের সকলের সম্মিলিত চেষ্টার দ্বারা এমন একটি মানদণ্ড দাঁড় করানো যাতে উক্ত মানদণ্ডকেও নির্দিষ্ট রেখে কৌশল বাস্তবায়ন করা সম্ভব হয়। তারপরে জটিলতা হ্রাস। বাছাইকৃত কৌশল সহজে পরিবর্তন যেহেতু করা যায় না, তাই ভ্রান্ত কৌশল বাছাই করা হলে প্রতিষ্ঠান জটিল আকার ধারণ করতে পারে। কিন্তু যদি বাছাইয়ের ক্ষেত্রে বিভিন্ন উপাদান বিবেচনা করা হয়, ফলে কৌশল সংশোধন এবং বাতিলের প্রয়োজন পড়ে না। এতে প্রতিষ্ঠানের জটিলতা অনেকাংশেই কমে যায়। অপচয় রোধ করা। যেহেতু কৌশল দীর্ঘমেয়াদী সময়ের জন্য করা হয়ে থাকে, তাই যদি বিজ্ঞান ভিত্তিক তথ্যের দ্বারা সঠিক কৌশল নির্বাচন করা হয়, তাহলে কৌশল নির্বাচনের ক্ষেত্রে অর্থ, সময়, অপচয় কমিয়ে এনে প্রতিষ্ঠানকে লাভবান করার চেষ্টা করা যায়। নির্দিষ্ট লক্ষ্য অর্জন। কৌশল বাছাইয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠান বিভিন্ন কৌশল হতে উপযুক্ত কৌশল বাছাই করে কার্যক্ষেত্রে যদি প্রয়োগ করে, তাহলে ওই প্রতিষ্ঠানের পক্ষে সফলতার সাথে লক্ষ্য অর্জন করা সম্ভব হয়। সর্বোত্তম সিদ্ধান্ত। সর্বোত্তম সিদ্ধান্তের উপর নির্ভর করে কৌশল নির্বাচন করা কতটা সুবিধাজনক। তাই এই ক্ষেত্রে বিকল্প পদ্ধতি থেকে নির্বাচন করে সঠিকভাবে ব্যবহার করতে হবে। উন্নয়ন ও গবেষণা। প্রতিষ্ঠানে নতুন নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের জন্য বিভিন্ন সময় উন্নয়নমূলক কাজকর্ম ও পদ্ধতিগতভাবে বিজ্ঞানসম্মত উপায়ে জটিল কিছু তথ্য সংগ্রহের মাধ্যমে গবেষণার দ্বারা কৌশল নির্বাচন করে বাস্তবায়ন করতে হবে। কৌশল বাছাইয়ের প্রভাব বিস্তারকারী উপাদান। কৌশল বাছাইয়ের প্রভাব বিস্তারকারী উপাদান একটা হলো যে ঝুঁকির ক্ষেত্রে ব্যবস্থাপকদের মনোভাব কেমন। যদি ঝুঁকির প্রতি ব্যবস্থাপকদের মনোভাব বোঝা যায়, তাহলে কার্যকর কৌশল বাছাই করে সেটি বাস্তবায়ন করা সম্ভব হয়। আর যদি ঝুঁকির ক্ষেত্রে ব্যবস্থাপকদের মনোভাব নেতিবাচক হয়, তাহলে কোনো কার্যকর কৌশল বাছাই করে সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে না বা হয় না।
ব্যবস্থাপনার বাহ্যিক নির্ভরতা সম্পর্কে দৃষ্টিভঙ্গি। ব্যবস্থাপনার বাহ্যিক নির্ভরতা সম্পর্কে দৃষ্টিভঙ্গি। একটা প্রতিষ্ঠানে আমরা জানি যে বিভিন্ন ধরনের পক্ষ থাকে, যেমন শেয়ার হোল্ডার, সেবা দানকারী কিংবা সেবা গ্রহণকারী, তারপরে মালিক, সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান থাকে, প্রতিযোগী প্রতিষ্ঠান থাকে, সমাজে প্রত্যক্ষ বা পরোক্ষ অনেক পরিবেশক থাকে, সরবরাহকারী থাকে, যারা পরোক্ষভাবে প্রতিবন্ধক হিসাবে কাজ করে। কৌশল পছন্দের ক্ষেত্রে এই বিষয়গুলোর উপর প্রতিষ্ঠানের বা ব্যবস্থাপকের দৃষ্টিভঙ্গি বিবেচনা করতে হবে। এরপরে সংগঠনের কাঠামো। সংগঠনের কাঠামোর উপরও কৌশল বাছাই নির্ভর করে কিংবা প্রভাব বিস্তার করে। বাছাইয়ের ক্ষেত্রে সরল রৈখিক কাঠামোর চেয়ে কার্যভিত্তিক কাঠামোতে মতামতের সুযোগ বেশি থাকে। তাই সংগঠন কাঠামোর উপরও কৌশল বাছাই নির্ভর করে এবং প্রতিষ্ঠানের সংগঠন কাঠামো তাই এমনভাবে থাকতে হবে যেখানে উপর থেকে নিচ পর্যন্ত সবাই কৌশল পছন্দে অংশগ্রহণ করতে পারে। আর এই ক্ষেত্রে সরল রৈখিক কাঠামোর চেয়ে কার্যভিত্তিক কাঠামোতে মতামতের সুযোগ বেশি। এরপর হলো অতীত কৌশল সম্পর্কে ব্যবস্থাপকীয় সচেতনতা এবং যথাসময়ে কাজ করা, বাস্তব সমর্থন দিয়ে বিচার বিবেচনা করা। যথাসময়ে কাজ করা, অতীত কৌশল সম্পর্কে ব্যবস্থাপকীয় সচেতনতা। অতীত কৌশল সম্পর্কে ব্যবস্থাপকরা সচেতন না হলে ঐক্যমত্যের ভিত্তিতে যুক্তিসঙ্গত কৌশল বাছাই করে বাস্তবায়ন করা সম্ভবপর হয় না। তাই অতীত কৌশলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে উচ্চ স্তরের ব্যবস্থাপকরা নতুন কৌশল বাছাইয়ের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। যথাসময়ে কাজ করা, কারণ সময়ে যদি কোনো কাজ না করে তাহলে পরবর্তীতে যতই চেষ্টা করা হোক না কেন সেখানে কখনোই ভালো ফল আসে না। তাই কৌশলগত ব্যবস্থাপকদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এক্ষেত্রে সময়ের মূল্য, কাঠামো, সময়সীমা, সিদ্ধান্ত গ্রহণের সময় বিবেচনা করে কৌশল নির্বাচন করতে হবে, যার ফলে সঠিক সময়ে উপযুক্ত কৌশল বাছাই করে বাস্তবায়ন করা সম্ভব হয়। বাস্তব সমর্থনে বিচার বিবেচনা। যদি বিজ্ঞান ভিত্তিক তথ্য সংগ্রহ এবং পরীক্ষা নিরীক্ষা যদি করা হয় এবং গবেষণা তথ্যর উপর জরিপ যাচাই করা হয়, বিভিন্ন বিচার বিশ্লেষণ পূর্ণাঙ্গ মৌলিকত্ব নিয়ে পছন্দ মতো কৌশল নির্ধারণ করতে হবে। প্রতিষ্ঠানের সর্বাপেক্ষা মুখ্য বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে বিকল্প থেকে উত্তমটি নির্বাচন করে প্রয়োগ করাই হবে এক্ষেত্রে প্রধান দায়িত্ব ও কর্তব্য। এবার আসো আমরা কৌশলগত বাছাই প্রক্রিয়া যাই। কৌশলগত বাছাই প্রক্রিয়া 1 নাম্বার হলো, এখানে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হলো কৌশলগত বিকল্পসমূহের উপর দৃষ্টি নিবন্ধ বা ফোকাসিং অন স্ট্র্যাটেজিক অল্টারনেটিভ। কৌশলগত বিকল্পসমূহের বিশ্লেষণ। 3 কৌশলগত বিকল্পসমূহের মূল্যায়ন এবং 4 কৌশলগত বিকল্পসমূহ হতে বাছাই করুন। অতীত কর্মকাণ্ড কৌশলগত বিকল্পসমূহের উপর ফোকাস। অতীত কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ অবস্থা এই পর্যবেক্ষণের মাধ্যমে বিকল্পসমূহের প্রতি ফোকাস করা হয়। এতে মূলত পার্থক্য বিশ্লেষণের মাধ্যমে সম্পন্ন করা হয়। তারপরে হলো কৌশলগত বিকল্পসমূহের বিশ্লেষণ। কৌশলগত বিকল্পসমূহের বিশ্লেষণ
এর ক্ষেত্রে নির্দিষ্ট কিছু উপাদানের উপর নির্ভর করতে হয়। মূলত উপাদানগুলোকে বাছাই উপাদান হিসেবে চিহ্নিত করা হয়, যেমন বস্তুগত উপাদান এবং বিষয়কেন্দ্রিক উপাদান। বস্তুগত উপাদান হলো বিশ্লেষণধর্মী কৌশল ও বস্তুগত তথ্যের উপর ভিত্তি করে কৌশলগত বিকল্পসমূহের যাচাই বাছাই করা। বিষয়কেন্দ্রিক উপাদান ব্যক্তিগত বিচার বিশ্লেষণ, সমন্বিত এবং বর্ণনামূলক উপাদানের উপর ভিত্তি করে অনেক সময় কৌশলগত বিকল্পসমূহের বিশ্লেষণ করা হয়। কৌশলগত বিকল্পসমূহের মূল্যায়ন। বস্তুগত বিষয়কেন্দ্রিক উপাদানের উপর ভিত্তি করে যে বিশ্লেষণ করা হয় তাদের সমন্বিত রূপকে মূলত কৌশলগত বিকল্পসমূহের মূল্যায়ন দ্বারা আখ্যায়িত করা হয়। গুরুত্ব পর্যবেক্ষণের লক্ষ্যে উভয় উপাদানকে একসাথে বিবেচনা করে অনেকটা উপযোগী করা হয়। কৌশলগত বিকল্পসমূহের বাছাই করো। বাস্তবায়নের জন্য একের অধিক কৌশলসমূহকে বাছাই করতে হয়। এরপর যাচাই বাছাইয়ের মাধ্যমে উদ্দেশ্য অর্জনের যথোপযোগী সর্বোত্তম কৌশলটি নির্ধারণ ও বাস্তবায়ন করতে হবে। আজকে এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে কৌশলগত ব্যবসায় এককে গৃহীত কৌশলগুলো এগুলো নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থেকো, দোয়া করি আমার জন্য, তোমরা দোয়া করো। আমার শরীরটা অনেক খারাপ, আজকে হয়তো আরও কিছুই টপিকস পড়াতাম, কিন্তু শরীর অনেক খারাপ যাচ্ছে। তোমরা দোয়া করো আর তোমরা নিরাপদে থাকো, সুস্থ থাকো। আমরা আল্লাহর কাছে এই প্রার্থনা করি, আল্লাহ আমাদের সবাই ভালো করুন, মঙ্গল করুন। আল্লাহ হাফেজ।